হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপার থেকে ইতিহাসের 84 নাম্বার পেজের সেটটি সলভ করে দেখাবো। দেখো 84 নাম্বার পেজ। দেখো বিভাগ ক 1 নাম্বার দেখো বলছে ফিউডাল সোসাইটি গ্রন্থের লেখক ছিলেন কে? উত্তর হবে দেখো মার্ক ব্লক। তারপরে দেখো 2 নাম্বার সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন দেখো গ নাম্বার স্থানীয় ইতিহাসে। তারপরে দেখো 3 নাম্বার দেখো কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন, এটা হবে উত্তর খ নাম্বার 1862 সালে। তারপরে 4 নাম্বার দেখো বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয় 1820 সালে। তারপরে দেখো 5 নাম্বার এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন কৃষ্ণমোহন ব্যানার্জি। তারপরে দেখো 6 নাম্বার সই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে। আচ্ছা, তারপরে 7 নাম্বার দেখো আসাননগরের নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মেঘাই সর্দার। তারপরে দেখো 8 নাম্বার যিনি 1857 সালে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি, এটা হবে উত্তর জন লরেন্স, খ নাম্বার। তারপরে দেখো 9 নাম্বার ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে গ নাম্বার 1851 সালে। তারপরে দেখো 10 নাম্বার দেখো ন্যাশনাল পেপার প্রকাশ করেন নবগোপাল মিত্র। আচ্ছা, 11 নাম্বার সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন ঘ নাম্বার দেখো সুকুমার রায়। আচ্ছা, 12 নাম্বার কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয় 1914 সালে। আচ্ছা, 13 নাম্বার দেখো মোপালা বিদ্রোহের নেতৃত্ব দেননি, এটা হবে ইয়াকুব হাসান। আচ্ছা, তারপর 14 নাম্বার র্যালে কমিশন গঠিত হয়েছিল 1902 সালে। আচ্ছা, তারপরে দেখো 15 নাম্বার 1920 সালে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সহ সভাপতি ছিলেন জোসেফ ব্যাপতিস্তা। তারপরে দেখো 16 নাম্বার জয়শ্রী নামে মাসিক পত্রিকার সম্পাদক ছিলেন হবে লীলা রায়। তারপরে দেখো 17 নাম্বার অল বেঙ্গল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন যার নেতৃত্বে গঠিত হয় দেখো সুভাষচন্দ্র বসু। আচ্ছা, তারপরে দেখো 18 নাম্বার বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গঠিত হয়, এটা হবে 1912 সালে। তারপরে দেখো 19 নাম্বার কেয়া পাতার নৌকা গ্রন্থের লেখক প্রফুল্ল রায়। আচ্ছা, তারপরে দেখো 20 নাম্বার হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় 1971 সালে। তারপরে দেখো 2-1 দেখো 2-1 জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে যে চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তক আকারে প্রকাশিত হয়, এটা হবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। 2 নাম্বার দেখো ভারত সভার সম্পাদক কে ছিলেন, উত্তর হবে দেখো আনন্দমোহন বসু। আচ্ছা, তারপরে দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোল দিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছিলেন, উত্তর হবে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। আচ্ছা, তারপরে দেখো 4 নাম্বার ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়। আচ্ছা, এটা হবে উত্তর সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ারের নেতৃত্বে। তারপরে দেখো 2-2 আচ্ছা 2-2 দেখো ঠিক ভুল নির্ণয় করো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান, ভুল। 2 নাম্বার দেখো 1857 গ্রন্থটির লেখক রমেশচন্দ্র মজুমদার, এটা হচ্ছে ভুল হবে, উত্তর হবে সুরেন্দ্রনাথ দত্ত। আচ্ছা, তারপরে দেখো অসহযোগ আন্দোলনের সময় মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলনে সামিল হয়, এটা ঠিক হবে। তারপর দেখো কল্পনা দত্ত নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন, এটা ভুল হবে, উত্তর হবে উর্মিলা দেবী। তারপরে দেখো ম্যাচ ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, দেখো লর্ড ডাফরিন, এটা হবে গোয়েন্দা বিভাগ। তারপরে দেখো কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ, এটা হবে 1856 সাল। পটলডাঙ্গা একাডেমি, এটা হবে 1818 সাল। অশ্বিনী কুমার দত্ত, এটা হবে স্বদেশ বান্ধব সমিতি। তারপরে দেখো বিবৃতি শ্রী রামকৃষ্ণদেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক, এটা হবে দেখো ব্যাখ্যা নাম্বার 3। তিনি মনে করতেন বাহ্যিক প্রভেদ সত্ত্বেও সকল ধর্মের মূলগত ঐক্য বর্তমান। তারপরে দেখো 2 নাম্বার বিবৃতি 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলায় নীল চাষ বন্ধ হয়ে যায়, এটা হবে ব্যাখ্যা নাম্বার 1। চাষিদের ক্রমাগত ও জোরালো আন্দোলনে নীলকররা নীল চাষে আগ্রহ হারায়। তারপরে দেখো বিবৃতি নাম্বার 3 দেখো বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি, এটা হবে ব্যাখ্যা নাম্বার 2। আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থে ছিল উদাসীন। আচ্ছা, তারপরে 4 নাম্বার বিবৃতি সরোজিনী নাইডু ভারতের নাইটেঙ্গেল নামে পরিচিত। আচ্ছা, এটা হবে ব্যাখ্যা নাম্বার 1। কংগ্রেসের সভাপতি রূপে তিনি সুন্দর বক্তৃতা দান করতেন বলে এই অভিধা লাভ করেন। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার দেখো বিভাগ গ 2টি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।
আচ্ছা দেখো 3-1 আধুনিক ইতিহাস চর্চায় নাটকের গুরুত্ব লেখো। দেখো ইতিহাস চর্চায় নাটকের ইতিহাস গুরুত্বপূর্ণ কেন এটা পড়বে। তারপরে দেখো 2 নম্বর ব্রিটিশ সরকার কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়। দেখো ভারতের রাজনৈতিক আন্দোলনে সোমপ্রকাশ পত্রিকার অবদান কী ছিল। আচ্ছা অবদান বলতে হবে না, আমাদের প্রশ্ন ছিল সাময়িক এই যে পত্র সোমপ্রকাশ বন্ধ করে দেয় তার কারণ, এইখান থেকে এটা পড়ে নেবে এই পর্যন্ত। তারপরে দেখো 3-4 একাডেমিক অ্যাসোসিয়েশন কে কী উদ্দেশ্যে গড়ে তোলেন। দেখো এখান থেকে পড়বে একাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন। দেখো এখানেও উদ্দেশ্যটাও পেয়ে যাবে। তারপরে দেখো 3-5 চাইবাসার যুদ্ধ কি। দেখো 1820 থেকে 21 সাল নাগাদ পোড়াহাটের জমিদার ও তার ইংরেজ সেনাপতি রোগসাসের বিরুদ্ধে কোলরা যে যুদ্ধ করে তা চাইবাসার যুদ্ধ নামে পরিচিত। তীরধনুক বর্ষা বল্লম নিয়ে আধুনিক আগ্নেয়াস্ত্রধারী ইংরেজদের সঙ্গে কোলরা পেরে ওঠেনি, ফলে এই যুদ্ধ ব্যর্থ হয়, পরে আবার কোল বিদ্রোহ শুরু হয়। তারপরে দেখো 3-6 এলাকা চাষ বা নিজ আবাদি চাষ কি। এই যে এলাকা চাষ বা নিজ আবাদি চাষ বলতে কি বোঝো এখান থেকে পড়বে। তারপরে দেখো 3-7 মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয় কেন। দেখো 1857 সালে বিদ্রোহ দমনের পর 1858 সালে 1 নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রটি পেশ করা হয়। ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য ছিল এইগুলো দেখো, ভারতীয় জনগণকে বিশেষত রাজন্যবর্গকে নিরাপত্তা অধিকার রক্ষার আশ্বাস দিয়ে তাদের আনুগত্য অর্জন করাই ছিল এই ঘোষণাপত্রটির মূল উদ্দেশ্য। সেই কারণে প্রাথমিকভাবে এই ঘোষণাপত্র দ্বারা ভারতীয়দের বহু আশ্বাস দেওয়া হলেও শেষ অবধি কিন্তু কোনোটি পালন করা হয়নি। তাই কিন্তু এখানে বলা হয়েছে, এখানে দেখো বলা হয়েছে মহারানীর ঘোষণাপত্রকে প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয়েছে, এই কারণেই প্রতিশ্রুতি ভঙ্গের অধ্যায় বলা হয়েছে। তারপর দেখো 9 নাম্বার বলছে জাইলোগ্রাফি পদ্ধতি কি। দেখো জাইলোগ্রাফি হলো এক ধরনের মুদ্রণ পদ্ধতি। মুদ্রণ ব্যবস্থা বা ছাপাখানায় ব্যবহৃত ব্লক ভিত্তিক এই পদ্ধতিতে কাঠ বা পাথরের ব্লক ব্যবহার করা হয়। খ্রিস্টীয় 8ম শতকে চীনে প্রথম এই মুদ্রণ কৌশল আবিষ্কৃত হয়। তারপরে দেখো বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব, এখানে দেখো লাইনোটাইপটা এখান থেকে পড়ে নেবে তাহলেই হবে। তারপরে দেখো 10 নাম্বার কবে কি উদ্দেশ্যে টেগর অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠিত হয়। দেখো টেগর অ্যান্ড কোম্পানি ছিল ইউরোপীয় ও ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে প্রথম সমান অংশীদারিত্ব এবং ভারতে ব্যবস্থাপনা সংস্থার সূচনা। আচ্ছা কোম্পানিটি 1834 সালে দ্বারকানাথ ঠাকুর কলকাতার একজন নীল ব্যবসায়ী উইলিয়াম কারের সাথে অংশীদারিত্বে চালু করেছিলেন। তারপরে দেখো বলছে হালি প্রথা কি। তারপরের কোশ্চেন দেখো হালি প্রথা কি। 3-12 দেখো ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় কেন। দেখো 381 পেজের 96 নাম্বার কোশ্চেন, ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলার কারণ। দ্বিজ বলার কারণ এদিকে একটুখানি আছে, এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 3-13 বীরাষ্টমী ব্রত কে কেন পালন করেন। দেখো এখান থেকে বলবে, দেখো বীরাষ্টমী ব্রত পালিত হয় সরলা দেবী চৌধুরানী। আচ্ছা বীরাষ্টমী ব্রত ও প্রতাপাদিত্য উৎসব পালনের উদ্দেশ্য দুটোই একই উদ্দেশ্য, এটা 1 নাম্বার উদ্দেশ্য আর এটা 2 নাম্বার উদ্দেশ্য, এই যে এটা এই পর্যন্ত। 3-14 দেখো রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কি। দেখো 1913 থেকে 1930 সালের মধ্যে দেওবন্দি নেতাদের দ্বারা সংগঠিত একটি আন্দোলনকে বোঝায়, যার লক্ষ্য ছিল উসমানীয় সাম্রাজ্য আফগানিস্তানের আমিরাত এদের সাথে জোট গঠন করে ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করা। তারপরে দেখো 315 কেন ভারত বিভাজন অবশ্যম্ভাবী ছিল।
3-15 কেন ভারত বিভাজন অবশ্যম্ভাবী ছিল? দেখো 1947 সালে 15ই আগস্ট দ্বিখণ্ডিত ভারত স্বাধীনতা লাভ করে। ভারতের অঙ্গ ব্যবচ্ছেদ করে গড়ে ওঠে নতুন রাষ্ট্র পাকিস্তান। কিন্তু প্রশ্ন হলো, এই ভারত বিভাজন সত্যি কি অনিবার্য ছিল না, অনিবার্য ছিল কি না? এটি ভারতের ইতিহাসে অতি বিতর্কিত এবং আলোচিত একটি বিষয়। এবার দেখো সিদ্ধান্ত এখান থেকে বলবে, দেশভাগের জন্য পুরোপুরি কাউকে দায়ী করা যায় না, তবে এ ব্যাপারে কেউই সামান্যতম হলেও দায়িত্ব অস্বীকার করতে পারেন না। তাছাড়া সেই সময় সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা ও হানাহানি চলছিল তা বন্ধ করার একমাত্র উপায় ছিল দেশভাগ, অন্যথায় আরও বড় ক্ষতির সম্ভাবনা ছিল। তার মানে দেশভাগ অবশ্যই অনিবার্য ছিল, কারণ সেই সময় সারা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক দাঙ্গা ও হানাহানি চলছিল তা বন্ধ করার একমাত্র উপায় ছিল দেশভাগ, অন্যথায় আরও বড় ক্ষতির সম্ভাবনা ছিল। তারপরে দেখো 3-16 দেশীয় রাজ্যগুলি কী কারণে ভারত ভুক্তি দলিলে স্বাক্ষর করেন? দেখো এটা এখান থেকে এই পর্যন্ত বলবে, এই যে সুধীর হয়